বিআরটিএ মালিকপক্ষ বৈঠকের প্রস্তাব ও সুপারিশ মন্ত্রণালয়ে। বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে আজই আসতে পারে চূড়ান্ত খবর। কাল শুরু এসএসসি সমমান পরীক্ষা। 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 18,57,344। এবার ইরানের পণ্যবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। প্রতিবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান তেহরানের। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। বিচার বিলম্ব মানে ন্যায় বিচারকে উপেক্ষা করা। আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সহ 7 জেলায় ই-বন্ড চালু করে ও বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বগুড়া সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছে দিনের প্রথম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া আইনজীবী সমিতির নবনির্বাচিত ভবন উদ্বোধন করেছেন। নতুন ভবনের ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া মোনাজাতে অংশ নেন এবং পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর জেলা জজ আদালতে ই বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচিতে এরপর দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বগুড়ার বাগবাড়ি তারেক রহমানের পৈতৃক ভিটা জিয়া বাড়িতে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, তারেক রহমানের বগুড়া সফরকে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? গৌরী, আপনি তো তথ্য অনেকগুলোই দিয়েছেন। সেই জায়গা থেকে যদি বলি, আজকে আসলে দিনভরই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বগুড়াতে অনেকগুলো কার্যক্রম কর্মসূচি রয়েছে। তো একটি উল্লেখযোগ্য যেটি আছে সেটি কি আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। এই যে কার্যক্রমগুলো যখন উনি শেষ করবেন, শেষ করেই মূলত তিনি তার যে পৈতৃক ভিটা জিয়া বাড়ি হিসেবে যেটি পরিচিত এই বাগবাড়িতে, সেইখানে আমরা আছি। একটু দেখাতে চাই যে সেই যে জিয়া বাড়ি হিসেবে যে পরিচিত সেই জায়গাটি, অর্থাৎ বেলা যদি বলি যে 2:30টা নাগাদ তিনি এখানে আসবেন। অর্থাৎ এই যে খাল খনন কর্মসূচি যে আছে, ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই যে বাগবাড়িতে যে কিছু কার্যক্রম আছে সেটি সম্পূর্ণ করে তিনি এখানে আসবেন। আপনি একটু দেখতেই পাচ্ছেন, যেটি একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এই যে দোতলা বাড়িটি আপনারা দেখছেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি। 130 বছরের এই বাড়িটি নিশ্চয়ই, মানে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ খুবই যদি বলি সামনে টিনের ঘর রয়েছে। অর্থাৎ এই যে বগুড়ার গাবতলীর যে নসিপুর ইউনিয়নে এই বাগবাড়ি গ্রামটি, সেই এখানে জিয়াবাড়ি হিসেবে এখন আসলে পরিচিত আসলে এই অঞ্চলে এলাকায়। তো একটু তথ্যের জায়গা থেকে যদি বলি, আসলে ইতিহাসে অনেক কিছুই সাক্ষী। সেই জায়গা থেকে একটু বলতেই চাই, আজকের এই যে অবস্থাটি রয়েছে 1936 সালে 19 জানুয়ারি জিয়াউর রহমানের যে জন্ম, সেই জায়গা থেকে যদি বলি যে অর্থাৎ জিয়াউর রহমানের দাদা শখ করে তাকে তার জিয়াউর রহমান কমল ডাকনাম হিসেবে, জিয়ার পারিবারিক ডাকনামে, এমনটাই কিন্তু শখ করে তিনি রেখেছিলেন। এমন একটি ইতিহাসের জায়গা থেকে আছে। আর যদি বলি যে একটি বিষয় যে জিয়াউর রহমানের স্থানীয় এই বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন 3য় শ্রেণীতে লেখাপড়ার সময়। বাবা বৈজ্ঞানিক কর্মকর্তা, যদি একটু বলি যে মনসুর রহমানের সঙ্গে পাকিস্তানের করাচিতে চলে যান। আসলে তারপরেই তো তার কর্মজীবন থেকে শুরু করে পরবর্তীতে যে তার আসলে রাষ্ট্রপতি হওয়া, সেটি তো আসলে ইতিহাসই সবকিছু আসলে সাক্ষী। সেই জায়গা থেকে তো যেটি বলতে চাই, একদমই একটু দেখছেন নিশ্চয়ই এই যে জিয়াবাড়ি, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পৈতৃক ভিটা, উঠান, সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। অর্থাৎ খুবই পরিপাটি, নিরাপত্তার জায়গায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কারণ এখানে
তিনি আসবেন আসলে দীর্ঘদিন পর, 2 দশক পর তিনি এখানে আসলে আসছেন। তো সেই জায়গা থেকে একটা যে কার্যক্রম রয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে একটি শ্বাসরোধ একটু শেষ করতে চাই যে কথাটি দিয়ে আমরা যে অর্থাৎ তারেক রহমানের যে পৈতৃক ভিটা আমরা ঠিক একদমই কাছে রয়েছে একটি ছাদ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ এই আশেপাশে যারা আছেন, যারা এলাকার লোকজন আছেন, তারাও কিন্তু আসলে মূলত অনেকে বাচ্চারা এসেছেন, নানু বাড়ি দাদু বাড়ি এসেছেন, একদম নায়র এসেছেন। এখানে একটা উৎসব মুখর একটা পরিবেশ আছে, যে একদম যে স্থানীয় ভাষায় যে এলাকার সোল তিনি আসবেন অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই একটি উৎসাহ উদ্দীপনা কিন্তু রয়েছে, একটা আবেগ রয়েছে নিঃসন্দেহে বলা যায়। কৌরি, এই হচ্ছে এখান থেকে সর্বশেষ দিনের যে কার্যক্রমগুলো আছে, নিশ্চয়ই প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্ট সময়ে যে কার্যক্রমগুলো প্রধানমন্ত্রী আছে বগুড়াতে, আমরা অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাবো। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। সারা দেশে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাচ্ছে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে, তবে অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না। এছাড়া হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। 15 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 15,326 জন। কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো ব্যাংক খালি করে গেছে। অনেক সমস্যার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পরিস্থিতি সামাল দেয়া গেছে। আমরা স্বাগত বক্তব্য শুরু করতে যাচ্ছি। শিশুদের জন্য টিকা সেবা fascist government, those who had been elected at night instead of the voting in the day, they looted the finance of the country. They made the banks empty. They continued migration of our hard-earned currency from the country. And believe you me or not, health ministry is a very big ministry, but I am totally zero. আমাদের কাছে কোনো টাকা রেখে যায় নাই last government, but till we are running this government. জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রবিবার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে মালিকপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। জানানো হয়, বৈঠকে আসা প্রস্তাব, মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সব দিক বিবেচনা করে মন্ত্রণালয় থেকে আসা চূড়ান্ত নির্দেশনা গণমাধ্যমে জানানো হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে সবকিছুতে। সবশেষ পরিস্থিতি জানবো, রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, জ্বালানির দাম তো বাড়লো, সরবরাহ বাড়লো কিনা এবং গ্রাহকদের সন্তুষ্টি নিয়ে জানাবেন। কৌরি, এই মুহূর্তে আসাদ গেট সোনার বাংলা ফিলিং স্টেশনে রয়েছে। এখানে খুব একটি চাপ আজকে নেই, তবে বিশৃঙ্খলা দেখা গিয়েছে। অর্থাৎ এখানে যারা দীর্ঘক্ষণ ধরে 4-5 ঘন্টা ধরে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা বলছেন যে অনেকেই এখান থেকে যারা পরে এসেও এখানে কিছু পাম্পে যারা কর্মচারী রয়েছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হয়তো অনেকেই আগেই এসে তেল নিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন, সব কিছুরই একটি প্রভাব পড়ছে। অর্থাৎ আমি বাসে যেসব যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে 5 থেকে 10 টাকা ভাড়া বেশি নেওয়ার আমরা কথা বলে অনেকের সাথেই জানতে পেরেছি। এবং একই সাথে যারা বাজারমুখী মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে বেশিরভাগ সবজির দামও আসলে অনেকেই বাড়িয়ে দিয়েছেন। এতে অনেক সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা বিপাকে পড়ছেন। এবং একই সাথে এই মুহূর্তে যে সোনার বাংলা পেট্রোল সার্ভিস কনভেনশন সেন্টারে রয়েছে, সেখান ঠিক তার অপোজিটে রয়েছে তালুকদার ফিলিং স্টেশন। সেটা কিন্তু গতকাল বিকেলের পর থেকে তেল পাচ্ছে না। অর্থাৎ সেখানে প্রায় 20 ঘন্টার উপর মানুষ আসলে তারা অপেক্ষা করছে, তারা তেল নেওয়ার জন্য সেখানে লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমরা ঠিক কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সেখানে মানুষজন আসলে গাড়ির মধ্যেই ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ তারা জানে না, তারা অনিশ্চিত, তারা জানে না যে তারা কখন তেল পাবে। এই মুহূর্তে যদি আমি একজন যিনি তেল সংগ্রহ করতে আসছেন তার সাথে যদি সরাসরি কথা বলি, আপনি আসলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং এই যে তেলের দাম বৃদ্ধির ফলেও যে আপনাদের ভোগান্তি লাঘব হলো কিনা? এখনো ভোগান্তি তো আছে। আমি সকাল 8টা থেকে এখনো দাঁড়াই আছি, এখন পর্যন্ত প্রায় কাছাকাছি চলে এসেছি। তো 8টা থেকে এখন আপনার প্রায় 4 ঘন্টা দাঁড়ানোর পরে
তেল পাইলাম আর কি। তেল এখনও পাই নাই অবশ্যই, পাবো আর কি। তো আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলেও কোনো যে আগের মতো যে আমরা সেই রকমভাবেই দাঁড়িয়ে আছে, ভাই বৃদ্ধির ফলেও কোনো যে কার্যকর হয়েছে বা সঠিকভাবে আমরা সেরকম এখনো পাচ্ছি না। জি, শুনছিলেন কৌরি, যারা এখানে দাঁড়িয়ে আছে এবং মানুষজন যারা কথা বলছিল, যাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে এই ভোগান্তি কিন্তু এখনো লাগা হয়নি। এই জ্বালানি বৃদ্ধির যে দামের যে সমন্বয় করা হয়েছে তারপরও লাঘব হয়নি। কৌরি, এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল ও পেট্রোল পাম্পের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, সার্বিক চিত্র জানাবেন, এখন পেট্রোল পাম্পে গ্রাহকরা কি বলছেন, ডিপো থেকে জ্বালানি সরবরাহ ঠিকঠাক রয়েছে কিনা, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে গ্রাহকরা কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে একই চিত্র দেখেছি যে অনেক পেট্রোল পাম্প আজকে বন্ধ আছে। ভোরবেলা পর্যন্ত তারা জ্বালানি তেল সরবরাহ করেছে গ্রাহকদের এবং এরপর থেকে বন্ধ আছে এবং পরবর্তীতে যদি তেল আসে এরপর তারা সেই পেট্রোলগুলো দিতে পারবে। কিন্তু এমন পরিস্থিতিতেও আমরা বেশ কয়েকজনকে পেয়েছি যারা সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে পেট্রোলের জন্য এবং পেট্রোল পাম্পের মালিকরা জানিয়েছেন যে সন্ধ্যার আগে অর্থাৎ বিকেল 5টার আগে হয়তো তারা ডিপো থেকে তেল পাবেন না। তারপরেও তারা এই আশায় দাঁড়িয়েছেন যে বিকেলে হয়তো তেলটি আসলে তারা সেই তেল নিয়ে বাড়ি ফিরবেন, এমন প্রত্যাশা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। সরকারের পক্ষ থেকে কিন্তু গতকালই দাম বাড়ানো হলো। পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিন সব ধরনের জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে। সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল যে আজকে পেট্রোল এবং অকটেন, ডিজেল, কেরোসিন সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ 10 থেকে 20% পর্যন্ত বাড়াবে, এরকম একটি ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এই সরবরাহটা এই বিষয়টি নিয়ন্ত্রণ করে এবং তারা সেই ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা সকাল থেকে যেই চিত্রটি দেখলাম যে তাতে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। এই জ্বালানি তেলের যে লম্বা লাইন, মানুষের অপেক্ষা এবং আজকে বরং উল্টো দেখতে পাচ্ছি যে বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে আছে এবং বিকেলবেলা আসলে হয়তো সেই লাইনটি তারা সরবরাহ করবে সেই আশায় দাঁড়িয়ে আছে। এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে তারা আসলে এই তেলটির জন্য খুব বিপদে আছে, কারণ জ্বালানি তেল ছাড়া আসলে কোনো কিছুই মানে সব কিছু চাইলেই করা যায় না। তার যে অফিস যাতায়াত বা অন্যান্য কাজগুলো গাড়িটি যে চলবে সেইটি জ্বালানি তেল ছাড়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। ফলে তারা বাধ্য হয়ে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকে। এবং অনেকে ড্রাইভাররা আছেন যারা মালিকরা তাদেরকে পাঠিয়ে বলেন যে যতক্ষণ দরকার হয় তুমি তেলটি নিয়ে আসো। এইখানে তাদের যে কষ্ট, এখানে দীর্ঘ সময় থাকা, দাঁড়িয়ে থাকা, নিজেদের খাওয়া দাওয়া এবং নানান ব্যক্তিগত বিষয় আছে, সেগুলোও কিন্তু তাদের এই রোদে পড়ে বা বৈরী আবহাওয়ার মধ্যে করতে হচ্ছে। সেই চিত্রটি এখনও পরিবর্তন হয়নি। কৌরি, এই ছিল আমার কাছে থাকা পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটিভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, ওই যে ইয়েটা কি জানি, ওই যে মাইক্রো থাকতো ফুলবাড়ির ওইদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেনেজ ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতার ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু 6টা না এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে। পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে। সারা দেশের মানুষকে যদি বগুড়ার মানুষের মতো সৃষ্টি করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, সেই দোয়াকে আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
একটু দাঁড়ান স্যার, স্যার একটু থাকবেন স্যার, স্যার একটু থাকবেন স্যার, একটু স্যার, স্যার একটু স্যার। সনাতন পদ্ধতিতে তেল পরিমাপ ও পরিবহনের কারণে জ্বালানি সেক্টরে চুরি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। চুরি ঠেকাতে বিবিসির উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ সহ বিশেষ উদ্যোগ নেওয়া হলেও ভেস্তে যাচ্ছে সব পরিকল্পনা। অটোমেশন বা আধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলোর ডিপো থেকে তেল চুরি ও অনিয়ম কখনো বন্ধ হবে না, জানান জ্বালানি বিশেষজ্ঞরা। সারা দেশে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ৫৫টির অধিক ডিপো থেকে কৌশলে তেল চুরির অভিযোগ দীর্ঘদিনের। জ্বালানির এই সংকটের সময়ও বেপরোয়া হয়ে উঠেছে চোরচক্র। তেল সেক্টরে নিয়োগ, বদলি, পদোন্নতি থেকে শুরু করে চুরিতে সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট। সম্প্রতি মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরি ও যমুনা অয়েলের ফতুল্লা ডিপো থেকে প্রায় ৩,৭৫,০০০ লিটার ডিজেল গায়েবের ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি। দুটি ঘটনায় অটোমেশন পদ্ধতি অকার্যকর থাকার প্রমাণ পায় কমিটি। এছাড়া তেল চুরিতে কর্মকর্তা ও সিবিএ নেতাদের যোগসাজশও উঠে আসে প্রতিবেদনে। ইয়ারএল থেকে আপনি ডিপোতে যাচ্ছে, ডিপো থেকে পেট্রোল পাম্পে যাচ্ছে কিংবা এজেন্টের কাছে যাচ্ছে, তারপরে এন্ড কাস্টমারের কাছে যাচ্ছে, যতগুলো স্টেপস আছে সমস্ত স্টেপসের ক্ষেত্রেই কিন্তু ত্রুটি বিচ্যুতির সুযোগ রয়েছে, ফাঁক রয়ে গেছে। নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করার সক্ষমতা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের নেই। নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২,০০০ লিটার জেট ফুয়েল গায়েবের ঘটনায় বরখাস্ত করা হয় পদ্মা অয়েলের এভিয়েশন ডিপোর ম্যানেজার সহ ৪ জনকে। মনিটরিংটাকে টোটালি অটোমেশনে নিয়ে যেতে চাই। এটা আপনি আমার বিশ্বাস যে খুব দ্রুতই এটার একটা বাস্তবায়ন দেখতে পাবেন। ২০২২ সাল থেকে তেল সেক্টরে অটোমেশনের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু রহস্যজনক কারণে তা এখনও বাস্তবায়ন হয়নি। এর পেছনে অসাধু চক্র জড়িত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমার তেল সেক্টরটাকে পুরোপুরি অটোমেশনে নিয়ে আসতে হবে। কোনো ম্যানুয়াল সিস্টেমের তেলের মেজারমেন্ট দুনিয়াতে নাই, কোথাও আমাদের দেশে থাকবে কেন? আমাদের এখানে বিভিন্ন কারণে করতে পারি নাই, কিন্তু এটা করা দরকার। এটা করলেই তেল চুরির ইয়েটা অনেক কমে আসবে, সিস্টেম লসটা কমে আসবে। জ্বালানি তেলের হিসাব ও ট্যাঙ্ক ক্যালিব্রেশনের গরমিল মজুতে জালিয়াতির ঘটনা পুরো খাতকে করেছে প্রশ্নবিদ্ধ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। একদিকে জ্বালানি তেলের সংকট, তার সাথে এখন বেড়েছে দাম। দুয়ে মিলে উৎপাদন খরচ যে হারে বাড়বে সেই তুলনায় পণ্যের দাম পাবেন কিনা তা নিয়ে দিশেহারা কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ না হলে আঞ্চলিক কৃষি অর্থনীতি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায়। গেল 10 বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে 50 থেকে 90%। বেড়েছে সার সহ কীটনাশক, শ্রমিক ও পরিবহন খরচ। সব মিলিয়ে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হলেও সে হারে বাড়েনি পণ্যের দাম। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে দেখা দেয় জ্বালানি তেল ও সারের সংকট। টালমাটাল পরিস্থিতিতে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষি প্রধান উত্তরাঞ্চলের প্রায় 32 লাখ চাষি এখন রীতিমতো দিশেহারা। সারের দামে, তেলের দামে, কামলা খরচে আমি নিজে পরিশ্রম করিও দেখতেছি যে পোষা যায় না। এখন যে তেলের দাম বাড়ছে, সেক্ষেত্রে আবার দাম বাড়বে সব কিছুরই, কিন্তু কৃষি পণ্যের কোনো মূল্যায়ন করতেছে না সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কৃষকের কাছে। পণ্যের সঠিক মূল্য না পেলে লোকসানের শঙ্কা তাদের। তেলের দামটা বাড়লো, সামনে আবার মনে করেন খরচের দামটা বাড়িয়ে যাবে। এইভাবে চললে তো আমাদের কৃষি সমস্যা দাঁড়িয়ে যাবে। পণ্য উৎপাদনে খরচ বাড়লেও কৃষকের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি সরকার। কৃষিখাত বাঁচাতে পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি কৃষক নেতাদের। সারা দেশেরই যে কৃষক, তারা যে বাড়তি উৎপাদন খরচটা গুনবে,
করে এই খরচ তারা তুলতে পারবে না। প্রতিনিয়ত কৃষক ভর্তুকি দিয়ে এই দেশকে বাঁচিয়ে রাখছে, সেই জায়গা থেকে কৃষক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কৃষি উৎপাদন সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে কিন্তু কৃষকরা এমনিতেই উৎপাদন করতে গিয়ে নানা সংকটের মধ্যে পড়ছে। তার উপরে বর্তমান সময়ে যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এটা আসলে নতুন করে কৃষকদেরকে আরেকটা সংকটের মধ্যে নিপতিত করেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে কৃষি বিভাগও পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী খরচে সেচ প্রদান করা যায় সেই বিষয়গুলো আমরাও প্রস্তাবনা রাখছি। এই ব্যাপারে নীতি নির্ধারকরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সরকারের নিশ্চয়ই এ ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। খরচ বাড়ছে, আয় অনিশ্চিত, সমীকরণে মিল নেই। নীতিগত সুরক্ষা না এলে উত্তরের অর্থনীতি পড়তে পারে বড় ঝুঁকিতে, এমন শঙ্কায় সংশ্লিষ্টরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। দেশের 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এবার 18,57,344 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। পরীক্ষা নকলমুক্ত এবং শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 14,18,398 জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3,04,286 জন ও কারিগরি বোর্ডে শিক্ষার্থী 1,34,660 জন। এবার মোট কেন্দ্র 3,885টি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান 30,666টি। নির্দেশনা অনুযায়ী নিজস্ব ল্যাবরেটরি সুবিধা নেই এমন কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে না। এছাড়া পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে 20 ধরনের সম্ভাব্য অপরাধ চিহ্নিত করে জেল ও বহিষ্কার সহ 3 স্তরের শাস্তির বিধান রাখা হয়েছে। ব্যাংক থেকে ঋণ না নিয়েও এখন খেলাপি, আসল আর সুদ মিলিয়ে লাখ টাকা পরিশোধের নোটিশের সাথে মিলেছে মামলার হুমকি। এমন অভিযোগ তুলেছেন জয়পুরহাটের 87 কৃষক। বলছেন, কালাই উপজেলা শাখার অগ্রণী ব্যাংকের জালিয়াতির ভার এখন বহন করতে হচ্ছে সাধারণ কৃষককে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। এভাবে আক্ষেপের কথা জানাচ্ছিলেন কালাই উপজেলা শাখার অগ্রণী ব্যাংক থেকে লাখ টাকা পরিশোধের নোটিশ পাওয়া এই কৃষক। শুধু তিনি নন, এই নোটিশ পেয়েছেন আরও 86 জন কৃষক। প্রত্যেকের নামে 50,000 টাকার কৃষি ঋণ দেখানো হয়, সুদে আসলে যা এখন বেড়ে 1 লাখ। এমনকি 20 বছর আগে মৃত এক ব্যক্তির পরিবারের কাছেও পাঠানো হয়েছে নোটিশ। 30 দিনের মধ্যে এই টাকা পরিশোধের আলটিমেটাম দেওয়া হয়েছে। ব্যর্থ হলে হুমকি দেওয়া হয়েছে মামলার। 2016-17 এবং 2017-18 অর্থ বছরে এই ঋণ নেওয়া হয়েছে এমন দাবি ব্যাংক কর্তৃপক্ষের। তবে ভুক্তভোগীরা বলছেন 10 বছর আগে ব্যাংকের মাঠকর্মীরা তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য নিয়েছিলেন, সেই কাগজ জালিয়াতি করেই ফাঁসানো হয়েছে তাদের। অগ্রণী ব্যাংক থেকে লুটিস আসে, ঘন ঘন আমাকে পুলিশে ধরে আবে, ই করবে, সি করবে, প্রচারিং করে, হ্যামারিং করে। আমরা টাকা নেই না, কোথায় টাকা দিব? ব্যাংকের লোক সালাম এসে অনেক প্রলোভন দিয়ে ভয়ভীতি দেখে মামলা হামলার কথা বলে আমাকে নেজা ডেনোয়ার করে নিয়েছে 86,000 টাকা। আমি তো একটা টাকাও পাইনি। ব্যাংকের নোটিশ পেয়ে এখন আতঙ্কে দিন কাটছে এসব নিম্ন আয়ের কৃষকের। আইনি ব্যবস্থার হুমকিতে দিশেহারা হয়ে অনেকেই বেড়াচ্ছেন পালিয়ে। আমি দিন আনি দিন খাই, আমাকে সেই টাকা পয়সা কিছুই দেয়নি, না দিয়ে আমার গায়ে যে আছে 50,000 টাকার নুনের ভিতরে এখন মনে করো যে 1 লাখ হয়ে গেছে। নুন নিলাম না, হঠাৎ দেখি আমার নামে 1 লাখ টাকার লুটিস আসলো। এই টাকাটা আমি কোথায় থেকে দেবো? আমি ভ্যান চালে খাই। ঢালাও অভিযোগ তোলার ব্যাপারে তদন্ত চলছে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যদি কেউ বলে যে আমি লোন পাইনি বা আমি স্বাক্ষর করিনি বা আমি ব্যাংকে যাইনি, তা এটা আমরা, সেটা যদি সত্য হয় তাহলে আমরা সেই ব্যবস্থা নেব। তো ঢালাভাবে সবাই যে বলতেছে, যেমন যে নিউজগুলো আসতেছে, এটা আমরা সত্য বলে মনে করি না। এই ঘটনায় স্বাধীন তদন্তের প্রত্যাশা স্থানীয়দের। যারাই জালিয়াতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের পণ্যবাহী একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে জাহাজটি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসের দিকে অগ্রসর হচ্ছিল এবং এ সময় গুলি চালিয়ে সেটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। এদিকে ইরান জানিয়েছে জাহাজটি চীন থেকে আসছিল এবং এই ঘটনাকে তারা সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে এর জবাব শিগগিরই দেওয়া হবে। লেবাননের চলমান সংঘাতে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। রাজধানী বৈরুতে এক প্রবীণ সঙ্গীত শিল্পী ছেলেকে নিয়ে একটি মিনি বাসে আশ্রয় নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও সঙ্গীতকে সঙ্গী করে তিনি আশার আলো খুঁজে চলেছেন।
লেবাননের রাজধানী বৈরুতের রাস্তার পাশে উদ বাজাচ্ছেন বাস্তুচ্যুত সঙ্গীত শিল্পী আবেদ সাবাগ। উদ মূলত মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। লেবাননে ইসরায়েলের চালানো এই তাণ্ডবে সঙ্গীতই যেন তার একমাত্র আশ্রয়। ছেলেকে নিয়ে একটি মিনিবাসে আশ্রয় নিয়েছেন তিনি। ছোট্ট এই জায়গাতেই গুছিয়ে রাখা হয়েছে তাদের কাপড়, খাবার এবং প্রিয় বাদ্যযন্ত্র উদ। উদের নিজস্ব একটি ভাষা আছে যা আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা কথায় বলা যায় না, কিন্তু এই তারের সুর সবার হৃদয়ে পৌঁছে যায়। ৬৮ বছর বয়সী আবেদের মতে সঙ্গীত মানুষের অনুভূতিকেই ছুঁয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তিনি অস্ত্র নয়, সঙ্গীত দিয়েই লড়াই করতে চান। তিনি জানান ২০২৪ সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের সময়ও ছেলেকে নিয়ে প্রায় ১.৫ মাস রাস্তায় কাটিয়েছিলেন। চলমান সংঘাতে আবারও একই দুর্ভোগে পড়েছেন তিনি। যুদ্ধ মানুষের উপর গভীর প্রভাব ফেলে, স্বাভাবিক জীবনের আগ্রহ কেড়ে নেয়, নিরাপদ জায়গাতেও ভয় তৈরি করে। কেউ যুদ্ধ, মৃত্যু, ধ্বংস বা মানুষের প্রাণহানি পছন্দ করে না। জীবনের এই কঠিনতম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারলেই যেন প্রশান্তি আবেদের মতো সকল নাগরিকের। নিজের দেশে এখন শান্তিপূর্ণভাবে বেঁচে থাকাই তার আশা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।